হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারে যাদের অনার্সের ডিএসসিসি 3 পেপার রয়েছে, এই পেপারে একটু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও আমি পোস্ট করতে শুরু করে দিয়েছি। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন বিভিন্ন আপডেট ও সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবে। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একেবারে স্টার মার্কস প্রশ্ন। আমি কিন্তু সাজেশনে তোমাদের এই প্রশ্নটি দিয়েছিলাম। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। এই যুগের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা শ্রেষ্ঠ বানানো হবে, ঠিক আছে? সমুদ্রগুপ্তের পুত্র হিসেবে তিনি উত্তরাধিকার সূত্রে একটি বিশাল সাম্রাজ্য লাভ করেন এবং তার বিচক্ষণ নীতি, সামরিক বিজয় এবং সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সেই সাম্রাজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। তার শাসনামলে গুপ্ত সাম্রাজ্যের বিস্তার, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জ্ঞান বিজ্ঞান ও শিল্পের অভূতপূর্ব বিকাশ ঘটে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী শুধুমাত্র রাজনৈতিক সীমাবদ্ধ ছিল না, বরং তার তৎকালীন সমাজ, সংস্কৃতি এবং জ্ঞানচর্চার প্রতিটি শাখাকে প্রভাবিত করেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার পিতার মতো একজন দক্ষ যোদ্ধা ছিলেন। তিনি তার সাম্রাজ্যের সীমা উত্তর পশ্চিম ভারতে বিস্তৃত করেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বিজয় ছিল শক শাসক তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করে পশ্চিম ভারতের উপর আধিপত্য প্রতিষ্ঠা। এর ফলে গুপ্ত সাম্রাজ্যের সীমানা আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয় এবং গুজরাট ও কাঠিয়াবাড়ের বন্দরগুলি তাদের নিয়ন্ত্রণে আসে। এই বিজয়ের ফলে বৈদেশিক বাণিজ্য থেকে বিপুল রাজস্ব আসত এবং সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হয়। তার সামরিক অভিযানগুলি কেবল বিজয়ের জন্যই ছিল না, বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি দখল করার মাধ্যমে সাম্রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করাও এর উদ্দেশ্য ছিল। সামরিক শক্তি ছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্ত কূটনীতির মাধ্যমে তার সাম্রাজ্যকে মজবুত করেন। তিনি বিভিন্ন শক্তিশালী রাজবংশের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। তিনি তার কন্যা প্রভাবতী গুপ্তকে বাকাটক রাজবংশের যুবরাজ রুদ্রসেনের সাথে বিবাহ দেন। বাকাটক সাম্রাজ্যের দক্ষিণ ভারতে একটি শক্তিশালী শক্তি ছিল এবং এই বৈবাহিক জোটের ফলে গুপ্তদের দক্ষিণ ভারতের দিকে সামরিক অভিযান করার জন্য একটি নিরাপদ ভিত্তি তৈরি হয়। এছাড়া তিনি নিজে নাগ বংশের রাজকন্যা কুবের নাগাকে বিবাহ করেন, যা তার রাজনৈতিক প্রভাব বৃদ্ধিতে সাহায্য করে। এই সম্পর্কগুলি তার সাম্রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবচেয়ে বড় সাফল্য ছিল পশ্চিম ভারতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তিনি শক ক্ষত্রপদের পরাজিত করে সৌরাষ্ট্র, মালব এবং গুজরাট দখল করেন। এর ফলে সমুদ্র উপকূলবর্তী বন্দরগুলি যেমন ভরুচ এবং সোপরার উপর গুপ্তদের সরাসরি নিয়ন্ত্রণ আসে। এই বন্দরগুলি দিয়ে রোম সাম্রাজ্য এবং পশ্চিম এশিয়ার দেশগুলির সাথে বাণিজ্য চলত। এই বাণিজ্যিক সমৃদ্ধি গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণমুদ্রার প্রচলন বৃদ্ধি করে এবং অর্থনৈতিক ভিত্তি আরও দৃঢ় করে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে এই বিজয় গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির মূল কারণ ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা প্রচলন করা হয়। এই মুদ্রাগুলিতে তার সামরিক বিজয় এবং ব্যক্তিগত সাফল্যের প্রতীক খোদাই করা হতো। মুদ্রার এক পাশে তিনি ঘোড়ায় চড়ে যুদ্ধ করছেন বা সিংহ শিকার করছেন এমন চিত্র দেখা যায়, যা তার বীরত্বের প্রতীক। এই মুদ্রাগুলির উচ্চমানের ধাতু এবং নিখুঁত কারুকার্য গুপ্ত যুগের অর্থনৈতিক সমৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির প্রমাণ দেয়। এই মুদ্রাগুলি দূর দূরান্ত পর্যন্ত বাণিজ্যিক লেনদেনে ব্যবহৃত হতো, যা গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক প্রভাবকে প্রতিফলিত করে। তারপর দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজধানী পাটলিপুত্রকে শুধুমাত্র একটি রাজনৈতিক কেন্দ্র হিসেবেই নয়, বরং জ্ঞান বিজ্ঞান ও শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেন। তার রাজসভা নবরত্ন নামে পরিচিত 9 জন বিশিষ্ট পণ্ডিত ও শিল্পীকে দিয়ে সজ্জিত ছিল। এদের মধ্যে অন্যতম ছিলেন মহাকবি কালিদাস, যিনি তার অমর সৃষ্টি অভিজ্ঞান শকুন্তলম এবং মেঘদূতমের জন্য বিখ্যাত। এছাড়া জ্যোতির্বিদ বরাহমির এবং চিকিৎসক ধন্বন্তরীও তার রাজসভার অলঙ্কার ছিলেন। এই পণ্ডিতের পৃষ্ঠপোষকতা গুপ্ত যুগের সাহিত্য, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলেই চীনা বৌদ্ধ তীর্থযাত্রী ফা হিয়েন ভারত ভ্রমণ করেন।
তিনি প্রায় 15 বছর ভারতে ছিলেন এবং তার ভ্রমণ কাহিনীতে গুপ্ত সাম্রাজ্যের রাজনৈতিক সামাজিক অবস্থার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ফাহিয়েন তার লেখায় গুপ্ত সাম্রাজ্যের সুশাসন, মানুষের সুখ শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধির কথা উল্লেখ করেছেন। তিনি দেখেছেন যে সমাজে অপরাধের হার খুবই কম ছিল এবং মানুষ স্বাধীনভাবে চলাফেরা করত। তার বিবরণ থেকে আমরা জানতে পারি যে গুপ্ত যুগের সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই উন্নত ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শিল্প স্থাপত্যে একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। তার সময় অজন্তা এবং বাঘ গুহা চিত্রগুলির একটি অংশ অঙ্কিত হয়েছিল। এই চিত্রগুলিতে বৌদ্ধ জাতক কাহিনী এবং দৈনন্দিন জীবনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া সাঁচি স্তূপ এবং উদয়গিরি গুহাগুলির মতো গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলি তার সময়ে নির্মিত হয়। বিশেষ করে উদয়গিরির গুহাগুলিতে গুপ্ত স্থাপত্যশৈলীর নিদর্শন দেখা যায়, যেখানে বিষ্ণুর বরাহ অবতারের বিশাল মূর্তি খোদাই করা আছে। এই শিল্পকর্মগুলি গুপ্ত যুগের কারিগরি দক্ষতা এবং ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন। ঐতিহাসিক ডক্টর V.S. স্মিথের মতে তার পৃষ্ঠপোষকতা গুপ্ত শিল্পকে নতুন মাত্রায় নিয়ে যায়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন, যার অর্থ সাহসী সূর্য। এই উপাধিটি তার সামরিক বিজয় এবং ব্যক্তিগত বীরত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তিনি শক রাজাদের পরাজিত করে এই উপাধি গ্রহণ করেছিলেন। প্রাচীন ভারতীয় লোককাহিনীতে বিক্রমাদিত্য একজন ন্যায়পরায়ণ এবং শক্তিশালী রাজা হিসেবে পরিচিত, যিনি জ্ঞানী ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন। এই উপাধি গ্রহণের মাধ্যমে তিনি নিজেকে সেই ঐতিহ্যবাহী ধারার একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন। যদিও দ্বিতীয় চন্দ্রগুপ্ত একজন বিষ্ণু উপশাসক ছিলেন, তবে তার ধর্মীয় নীতি ছিল অত্যন্ত উদার। তিনি বিভিন্ন ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন। তার রাজসভায় হিন্দু পণ্ডিতদের পাশাপাশি বৌদ্ধ ও জৈন ধর্মের পণ্ডিতরাও সমানভাবে সম্মানিত হতেন। তার শাসনকালে হিন্দু দেবদেবীর মূর্তি নির্মাণ যেমন বৃদ্ধি পেয়েছিল, তেমনি বৌদ্ধ ও জৈন স্থাপত্য শিল্পও বিকাশ লাভ করে। ফাহিয়ানের বিবরণী থেকে জানা যায়, মানুষ তার ধর্মীয় বিশ্বাস অনুসারে স্বাধীনভাবে জীবনযাপন করত, যা গুপ্ত যুগের ধর্মীয় সহিষ্ণুতার প্রমাণ দেয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে সুশাসন প্রতিষ্ঠিত ছিল, প্রশাসন দক্ষ ও কেন্দ্রীভূত ছিল। রাজার ক্ষমতা অসীম হলেও তিনি মন্ত্রীদের পরামর্শ মেনে চলতেন। বিচার ব্যবস্থা উন্নত ছিল এবং অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হতো না, যা ফাহিয়ানের লেখায় প্রমাণিত। তিনি লিখেছেন যে সাধারণ অপরাধের জন্য জরিমানা করা হতো এবং খুব কমই মৃত্যুদণ্ড দেওয়া হতো। রাজ্য জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় ছিল, যা বাণিজ্য ও কৃষির উন্নতির সহায়ক ছিল। ঐতিহাসিক রবীন্দ্রনাথ থাপারের মতে গুপ্ত প্রশাসন জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালকে ভারতীয় ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসেবে মূল্যায়ন করা হয়। তিনি শুধুমাত্র একজন বিজয়ী সম্রাট ছিলেন না, বরং একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, দক্ষ প্রশাসক এবং শিল্পের পৃষ্ঠপোষকও ছিলেন। তার সামরিক বিজয় এবং কূটনৈতিক দক্ষতা গুপ্ত সাম্রাজ্যকে এক বিশাল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। তার সময় অর্থনৈতিক সমৃদ্ধি এবং জ্ঞান বিজ্ঞান, সাহিত্য ও শিল্পের যে অভূতপূর্ব বিকাশ ঘটে, তা পরবর্তী ভারতীয় সংস্কৃতির ভিত্তি স্থাপন করে। পাটলিপুত্রকে তিনি কেবল রাজধানী হিসেবে নয়, বরং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। ফাহিনের বিবরণী এবং তার রাজসভার নবরত্ন উপস্থিতি তার শাসনকালে গৌরবময় চিত্র তুলে ধরে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী প্রমাণ করে যে তিনি কেবল একজন যোদ্ধা নন, বরং এমন একজন শাসক ছিলেন যিনি সামরিক বিজয়, রাজনৈতিক বিচক্ষণতা এবং সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটি সাম্রাজ্যকে তার শিখরে পৌঁছে দিয়েছিলেন। তার শাসনকাল আজও ভারতীয় ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নটি খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।